আজকের আলোচনা রাজনীতির নীতিহীন চরিত্র, বাংলাদেশ বাস্তবতা। আমাদের রাজনীতিটা ঠিক কিভাবে হলে জনগণের জন্য ভালো হতো, সে কথাটা কেউ কি ভেবেছেন? একজন ভাবতেন আমাদের সংগ্রাম চলবেই চলবে। তার নাম হচ্ছে মাওলানা ভাসানী। তিনি ভাবতেন বলেই ৭১-এর আগের রাজনীতিটা যখন অন্যদিকে চলে যাচ্ছিল, তখন সেই দখল হয়ে যাওয়া রাজনীতিটা তিনি দখল করতে গিয়ে যাতে দেশের ক্ষতি না হয়ে যায়, সেই জন্য অনেকটা বাধ্য হয়ে চুপ হয়ে গেছিলেন। রাজনীতি যখন দুর্বৃত্তদের হাতে দখল হয়ে যায়, তখন ভালো রাজনীতিবিদরা আস্তে আস্তে আড়ালে চলে যান। যারা ঘুষ খাও তারা ঘুষ না খাও, পায়খানার থেকে বালতি না সমানে খাও। আমরা বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করতে চাই, স্বাধীনতা রক্ষা করতে চাই। পাকিস্তান আর কোনদিন বাংলাদেশের মাটিতে পাও দিতে পারবে না। এতকালই পারে নাই, ব্রিটিশ গভর্নমেন্ট পারে নাই। আমি দমন হই না, বাংলা নয়। বাঙালি জাতির, বাংলাদেশের রাজনীতির প্রবাদ পুরুষ মাওলানা ভাসানী, তিনি যেসব রাজনীতি এই দেশের মানুষের সামনে তুলে ধরেছিলেন, তার ছিটে ফোটাও আমরা ৭১ পরবর্তী সময়ে এদেশে বাস্তবায়ন করতে পারিনি। কারণ তার গড়া আওয়ামী লীগ তার হাত থেকে হাতছাড়া হয়ে গেছিল। সে অনেক ইতিহাস, সেগুলো সেই সব বিষয়ে যেসব বই, ইতিহাস গ্রন্থ রয়েছে সেগুলো পড়ে জানতে হবে। কিন্তু সামান্য কিছু জানা সহজ হবে। মাওলানা ভাসানীর একটা, তার যে হক কথা নামক যে পত্রিকা, সেটির একটি সংকলন বেরিয়েছে। সেই সংকলনটি যদি আমরা সংগ্রহ করি, তাহলে মাওলানা ভাসানী কি বলতে চাইতেন এবং বাংলাদেশে কি হতো, তৎকালীন সময়ের বাংলাদেশের রাজনীতির আদ্যপান্ত অনেক বিষয় টুকরো টুকরো আকারে আমরা জানতে পারব। আমরা জানতে পারবো বদরুদ্দিন উমরের লেখা অনেকগুলো গ্রন্থ, সেগুলো থেকে। তো আমি আমার ভিডিওর কলেবর বড় করার জন্য সেই বইগুলোর নাম এখানে উল্লেখ করছি না। প্রয়োজনে সেগুলো আমি ইনবক্সে দিয়ে দিব, প্রয়োজনে সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো মোদ্দা কথা হচ্ছে, আমাদের রাজনীতিটা লুট হয়ে গেছে। সেটা কিভাবে? পাকিস্তান রাষ্ট্রের যেই কাঠামো, দেশ ভাগের সেই সময়, সেখানে পাকিস্তানিরা শুধু পাকিস্তানের কথাই চিন্তা করেছে। পাকিস্তানের বর্ধিত অংশ হিসেবে বাংলাদেশটাকে, পাকিস্তান রাষ্ট্রটা একটা লেজুর হিসেবে যুক্ত করে দেয়া হয়েছিল। সেই অযাচিত প্রাপ্তি পাকিস্তানের রাষ্ট্রনায়কেরা কখনোই মূল্যায়ন করতে পারেননি। তারা তাদের পাকিস্তানিদেরকে অ্যালাইস মনে করেছেন, আর এই লেজুরটাকে উচ্ছিষ্ট মনে করেছেন, যার ফলশ্রুতিতে দেশভাগের সামান্য কিছুদিন পরেই আমাদের শুরু হয়ে গেছে সংগ্রাম। সেই সংগ্রামের মূল নেতৃত্ব দিয়েছেন মাওলানা ভাসানী। সেই তখন থেকেই জাতীয়তাবাদের প্রবাদ পুরুষ হয়ে ওঠা প্রকৃত একজন নেতা, সর্বহারা মানুষের নেতা, সমাজবাদের নেতা, সমস্ত মানুষের অধিকার সংরক্ষণের নেতা, মজলুমের নেতা মাওলানা ভাসানী দেশের আনাচে কানাচে ঘুরিয়ে বেড়িয়েছেন
এবং বাংলাকে তার প্রকৃত বাংলার অংশগুলো বুঝে পাওয়ার জন্য তিনি বারবার তাগাদা দিয়েছেন। তিনি অনেকগুলো বক্তৃতায় বলেছেন, বাংলা আমার, বিহার আমার, উড়িষ্যা আমার, বাংলা আমার। এভাবে তিনি স্পেসিফিকলি বাংলা ভাষী মানুষদের যে রাষ্ট্র হতে পারে, যেটা হওয়া উচিত, যেটা ন্যায্যতা, সেটুকুর বিষয়েই তিনি বারবার আলোচনা করেছেন। তিনি আসামে খুবই জনপ্রিয় একজন রাজনীতিবিদ ছিলেন এবং সমস্ত এই বাংলায়, মাওলানা ভাসানী সেই বাংলায় তিনি জনপ্রিয় একজন নেতা ছিলেন। সেই জায়গা থেকে সেই বাংলার স্বপ্ন তার ধূলিসাৎ হতে শুরু করে যখন আওয়ামী লীগের ভেতরেই একটি ভারতীয় ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করে। আমরা মানি আর না মানি, বাংলাদেশ রাষ্ট্র নির্মাণের ষড়যন্ত্রটা তখন থেকেই শুরু হয়ে গেছিল এবং সেই ষড়যন্ত্রের মূল রচয়িতা ছিলেন ভারত সরকার। তারা একদিকে বুঝে গিয়েছিল যে পাকিস্তান রাষ্ট্রটার এই অংশটা একদম বিচ্ছিন্ন একটা অংশ, সেটাকে টুপ করে চাইলেই আলাদা করে দেয়া যায় এবং সেটুকু আলাদা করে দিলে এই অঞ্চলটা আমাদের নেতৃত্বে, আমাদের কর্তৃত্বে চলবে। পাশাপাশি আমাদের থেকে ভাগ হয়ে যাওয়া পাকিস্তান কিছুটা হলেও দুর্বল হবে। সেই রাজনীতিটুকু তারা যথার্থই করেছেন। বাঘা বাঘা রাজনীতিকদের তারা ভায়াস করে হোক অথবা তাদের সুযোগ সুবিধা দিয়ে করায়ত্ত করা হোক, তারা করেছে। অবধারিতভাবে বৃহত্তর বাংলা না হয়ে বাংলাদেশের দিকে যখন ধাবিত হচ্ছিল বাংলাদেশের রাজনীতি, তখন মাওলানা ভাসানী বিষয়গুলো বুঝতে পারছিলেন এবং বুঝতে পারছিলেন বলেই তিনি আস্তে আস্তে সেখান থেকে নিজেকে সরিয়ে দেন এবং তার নিজস্ব মতামত যেটা, সেটা আবার তুলে ধরতে থাকেন জনগণের সামনে। কিন্তু ভারতীয় প্ররোচনায় যে রাজনীতিটা ততদিনে দানা বেঁধে গেছে আওয়ামী লীগের মধ্যে, সেটাই ক্রমান্বয়ে জনগণের এই স্বাধীনতা আকাঙ্ক্ষার অপ্রাপ্ত বয়স্কতা এবং যেই ইমেচুরিটি আমরা বলবো, সেই ইমেচুয়েট জনগণের অচেতন আকাঙ্ক্ষাকে ধারণ করে ভারত সরকার পাকিস্তান রাষ্ট্রটি ভাঙার তুমুল পরিকল্পনা নিয়ে তাদের আজ্ঞাবহ নেতৃত্ব এখানে স্থাপন করছিল। তা না হলে ভারতের বাংলার স্বপ্ন, মাওলানা ভাসানীর বাংলার স্বপ্ন আজকে আমরা দেখতে হচ্ছে 2024 সালে এসে আমাদের তরুণরা যে স্বপ্ন দেখছেন, সেটি মাওলানা ভাসানী দেখেছিলেন দেশ ভাগের সময় থেকে, এবং তখন থেকে তার চিন্তা চেতনা কতটা অগ্রসর ছিল, আজ থেকে 50 বছর আগে যেই চিন্তা তিনি করেছিলেন তা আজকে আমরা করছি। সেই চিন্তা নিয়ে তিনি যেই রাজনীতি আমাদের সামনে উপস্থাপন করেছিলেন, সেই রাজনীতি ধরে ধরে যদি বাংলাদেশের মুক্তিকামী মানুষ মুক্তির মিছিলে অগ্রগামী হতো, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সেদিকেই যদি এগিয়ে যেত এবং দীর্ঘমেয়াদী সংগ্রামের মাধ্যমে যদি আমরা সেই রাষ্ট্রটি, সেই বাংলাভাষী রাষ্ট্রটি আমরা নির্মাণ করতে পারতাম, তাহলে আজকের এই রাজনৈতিক দৈন্যতা, রাজনৈতিক লুম্পেনতা, রাজনৈতিক শিষ্টাচারহীনতা
এবং গণতন্ত্রহীন একটি সমাজ আমাদের হতো না। দর্শক, এ বিষয়ে আরো ভাবুন এবং এই বিষয়গুলো নিয়ে চর্চা করুন। বাঙালি জাতির প্রকৃত স্বপ্নদর্শটাকে চিনে রাখুন এবং তার সম্বন্ধে সমস্ত জিজ্ঞাসা আজকের এই ইন্টারনেট যুগে আপনারা যাচাই করুন, তাকে জানুন, তার চেতনাকে ধারণ করুন, তার জীবনযাত্রাকে বুঝতে চেষ্টা করুন। বাঙালি জাতির আর কোনো নেতা কি এসেছেন কখনো মাওলানা ভাসানীর মতো, যিনি সর্বহারা মানুষের মতো জীবনের প্রতিটা সময় অভাব অনটন নিয়ে বেঁচেছেন, রাষ্ট্রের সবচেয়ে বড় রাজনীতিবিদ হয়েও কুড়ে ঘরে থেকেছেন এবং জীবন যাপন করেছেন কুড়ে ঘরের মানুষদের মতো? একটু ভাবুন এবং সিদ্ধান্ত নিন। আমাদের জাতির প্রকৃত পথ প্রদর্শক যিনি, তার চিন্তায় চেতনায় আগামী দিনের রাজনীতিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। আপনি, আমি, আমাদের পরবর্তী প্রজন্ম সবাই মিলেই একটি প্রকৃত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা এগোতে চাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন এই প্রত্যাশায়।